এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে এই সমস্ত দেশ অনেক দেশ ইরানের বিপক্ষে যেতে পারে। এই যে শিল্পায়নের ক্ষেত্রে আমেরিকা যে ধ্বংসের মুখোমুখি, এই জটিলতার সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে আমেরিকার না সূচক একটা ভূমিকা। ইরান তার কূটনৈতিক তৎপরতাকে আরো বৃদ্ধি করবে সামনের দিকে, সেটা নিশ্চিত। আমেরিকার অস্ত্র ভান্ডার কমে আসছিল। সীমিত, কমে এসছে। তারা একটা ন্যারেটিভ তৈরি করেছে, পশ্চিমা বিশ্ব ন্যারেটিভ তৈরি করেছে যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে রাশিয়া এগুতে পারছে না। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন যে সারা বিশ্ব আবার কেমন জানি উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে বিশ্বকাপ ফুটবল যেমন জমে উঠেছে এবং সেখানে রেফারিং নিয়ে যেমন নানা অভিযোগ, পাল্টা অভিযোগে এক ধরনের উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে, ঠিক তেমনি বিশ্বের এখন যে সবচেয়ে উত্তপ্ত এলাকা মধ্যপ্রাচ্য, সেই মধ্যপ্রাচ্যে ইরান এবং আমেরিকার মধ্যে কিন্তু আবার সংঘাতের নতুন করে সূত্রপাত হয়েছে। এর পাশাপাশি যদি দেখি, ইউক্রেনে আবার হামলা চালাচ্ছে রাশিয়া এবং ইউক্রেন সেই হামলা ঠেকানোর মতো ক্ষমতা ইউক্রেনের নেই। জেলেনস্কি অনেকটা দিশেহারা। তো এইসব সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের পাঠক এবং দর্শকদের অনেক ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, তার শেষকৃত্য আগামীকাল। তার ওই যে দাফন অনুষ্ঠান, সপ্তাহব্যাপী যে দাফন অনুষ্ঠানটা হচ্ছিল, তা শেষ হবে আগামীকাল। এরই মধ্যে আমেরিকা গতকাল প্রায় 60টি জায়গায় হামলা চালিয়েছে ইরানের উপরে। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন একটা জাতি শোক পালন করছে, ঠিক সেই মুহূর্তে সারা ইরানের লক্ষ লক্ষ মানুষ যেখানে এই তাদের প্রিয় নেতাকে বিদায় দেওয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছে, ঠিক তখনই আমেরিকা আবার হামলা চালালো, পাল্টা ইরানও হামলা চালিয়েছে। হঠাৎ করে কেন, কি পরিস্থিতি, একটু ব্যাখ্যা করেন যদি। এটাকে ব্যাখ্যা করতে গেলে দুই ভাগে আমি ভাগ করতে পারি। একটা হচ্ছে যে হামলা, এবং তার প্রেক্ষাপটটা হচ্ছে যে এখন আয়াতুল্লাহ হোমেনির অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে। তার মরদেহ এখন ইরাকে নাজাফ শহরে, এবং সেখান থেকে কারবালায় নেওয়া হবে, যেটা শিয়া ধর্মের অনুসারীদের পবিত্র স্থান, এবং তারপরে তার দাফনটা সম্পন্ন হবে। তো এখন এই পরিস্থিতিতে আমরা লক্ষ্য করে দেখছি যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে বা কেন্দ্রিক। সমস্যাটা হচ্ছে যে আমেরিকা এই যে এমওইউস সাইন করলো, স্বাক্ষর করলো, এটা এই উদ্দেশ্যে না যে আমেরিকা এটা পালন করবে। তাদের মনে কখনো এটাকে সম্পূর্ণভাবে পালন বা বাস্তবায়ন করার কোনো ইচ্ছা কখনো ছিল না বলেই আমি মনে করি। এখন তাহলে কি আমেরিকা সময় ক্ষেপণের শুধুমাত্র সময় কাটানো বা সময় নষ্ট করার ইয়ে ছিল? এটা সময় নষ্ট করার বিভিন্ন কারণে, এই কারণে যে এক এক কারণ হচ্ছে যে আমেরিকার অস্ত্র ভান্ডার কমে আসছিল। সীমিত, কমে এসছে, সেটাকে পূরণ করা। কিন্তু সেখানেও আবার এখন জটিলতা দেখা দিয়েছে। সেই জটিলতাটা হচ্ছে যে লকহিড মার্টিন বলেছে যে আমরা এখন আর ওই যে পেট্রিয়ট যে ক্ষেপণাস্ত্র মানে বিধ্বংস করা বা আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবস্থা। যে পেট্রিয়ট ব্যবস্থা, সেটাই উৎপাদন তারা করবে না। এই কারণে করবে না যে ওখানে এই পেট্রিয়ট মিসাইলগুলো তৈরি করতে গেলে অন্ততপক্ষে 30টা কোম্পানি বিভিন্ন অংশ তৈরি করে। এখন এই অংশের ভেতরে কোঅর্ডিনেট করে যদি যথেষ্ট পরিমাণে পেট্রিয়ট মিসাইল যদি তৈরি করতে হয়, তাহলে সেটা লাগবে 2 বছর। সুতরাং আমেরিকা কিন্তু এই সমস্যার ভেতরে পড়েছে। তার অস্ত্র ভাণ্ডার যে সীমিত, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে তেল ভাণ্ডারও তার সীমিত। সে এখনো পর্যন্ত কিন্তু তেল ব্যবহার করছে তার রিজার্ভ থেকে, এবং এই কারণে সে যেটা চেষ্টা করছে, যে প্রকারেই হোক না কেন, এই হরমুজ প্রণালীটা খুলে দেওয়া। আর খুলে দেওয়ার অর্থটা কি? খুলে দেওয়ার অর্থটা হচ্ছে সে চেষ্টা করছে হরমুজ প্রণালীকে 2 ভাগে ভাগ করা। এক ভাগটা হচ্ছে ওমানের ওই যে ক্ষুদ্র একটা অংশ অংশ। আছে, যেটা তার মানে ওমান
আম, অংশের ভেতর দিয়ে জোরপূর্বক এবং সেখানে এয়ার সাপোর্ট দিয়ে এবং সেখানে তাদের নৌজাহাজ দিয়ে তারা চেষ্টা করছে বেশ কয়েক মানে জাহাজগুলোকে তেলবাহী এবং গ্যাসবাহী এবং সার ইত্যাদি ইত্যাদি অন্য অন্য পণ্যের প্রবাহটাকে চালিয়ে যাও। ইরান এটা চায় না। ইরান চায় তার পাশ দিয়ে যে অত্যন্ত সংকীর্ণ একটা পথ আছে সেই পথ দিয়ে সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে চায় এবং হরমুজ প্রণালী তো তার সবচেয়ে বড় অস্ত্র, তাই অস্ত্র। না, আমেরিকার বিরুদ্ধে। সুতরাং সে এই দ্বন্দ্বটার কারণেই কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনায় দেখা যাচ্ছে যে আমেরিকা দাবি করছে যে ইরান 3টে জাহাজের উপরে আক্রমণ করেছে। এই 3টে জাহাজের ভেতরে একটা হচ্ছে সৌদি আরবের, সেটা তেলবাহী জাহাজ। দ্বিতীয় হচ্ছে কাতারের, সেটা হচ্ছে এলএনজি গ্যাস বাহী, এবং এগুলো সবই যাবে কিন্তু সিঙ্গাপুর। সুতরাং সেখানে আক্রমণ হয়েছে। এখন এই আক্রমণটা কি ইরান করেছে সেটা আমরা জানি না, কিন্তু যেই আক্রমণ করুক না কেন উত্তেজনাটা তো আছে এবং তারই প্রতিষেধক হিসেবে আমেরিকাও আক্রমণ করেছে খার্গ আইল্যান্ড থেকে শুরু করে আরও 6 কি 7টা উপস্থাপনার উপরে। সুতরাং একটা উত্তেজনা চলছে। এই উত্তেজনাটার কারণ হচ্ছে যে আমেরিকা কিন্তু কখনোই এমওইউ মানবেন না। এমওইউর যে প্রতিটা ক্লজ সেখানে আছে সেটার প্রতিটাই কিন্তু আমেরিকা ভায়োলেট করছে, হয় ইসরায়েলের মাধ্যমে অথবা সে নিজে। লেবানন নিয়ে একটা ক্রাইসিস আছে, লেবাননের দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সৈন্যকে সরিয়ে নেওয়ার যে ক্লজ আছে যেটা এমওইউতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে, সেটাও ভায়োলেট করছে ইসরায়েল, এবং ইসরায়েল বলছে যে তারা সরাবে না। সরাবে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে হরমুজ প্রণালীর পঞ্চম এই এমওইউর পঞ্চম অনুচ্ছেদে বলা হচ্ছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে ইরানের উপরে নির্ভর করছে। ইরান যেভাবে হরমুজ প্রণালী চালাতে চায় ঠিক সেইভাবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করবে। এখন কেন আমেরিকা সেখানে মাতব্বরি করছে বা মানে ওই ওই ব্যাপারটা নিয়ে একটা জল ঘোলাটে করছে, এর কারণ হচ্ছে যে ওই একই কারণ যে আমেরিকা এটাকে ভণ্ডুল করতে চায় এই এমওইউ। কারণ এমওইউ এর যে যে মানে পরিচ্ছেদগুলো আছে তার প্রতিটিই কিন্তু ইরানের পক্ষে। ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নিবে তার আমেরিকা পরিশোধ করবে তার ফ্রোজেন অ্যাসেট, ইরানের অ্যাসেট। হরমুজ প্রণালীর সম্পূর্ণ দায়িত্বভার হচ্ছে ইরানের উপরে, সেখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। নৌ অবরোধ তুলে নেবে আমেরিকা, এবং ইরানের উপরে যে সমস্ত নিষেধাজ্ঞা জারি আছে বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে সেটাও তুলে নেবে। এই যে অনুচ্ছেদগুলো, এই অনুচ্ছেদগুলোর প্রতিটিই কিন্তু আমেরিকা তার নিজস্ব ভঙ্গিতে বিশ্লেষণ করার চেষ্টা করছে বা তুলে ধরছে। সুতরাং সেখানে একটা মানে এমওইউর যে মর্মবাণী সেটা আমেরিকা মানছে না, এবং সেই কারণেই কিন্তু এই দ্বন্দ্বটা সৃষ্টি হচ্ছে। সুতরাং এটা কোন দিকে যাবে, বিশেষ করে 9 তারিখে অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ দিন, এবং এই 9 তারিখের পরে আমার কেন জানি মনে হচ্ছে উত্তেজনাটা আরও বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে যে ওই আগেই বললাম আমেরিকার তেল ভাণ্ডার কিন্তু শূন্য হওয়ার পথে। সুতরাং আমেরিকা অত্যন্ত উদ্বিগ্ন আছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং তার মন্ত্রী পরিষদ। এটা হচ্ছে এক। এবং আমেরিকার অর্থনীতি তো খুব একটা ভালো জায়গায় নেই। আমেরিকার অর্থনীতি কিন্তু দুই ভাগে আমাদের দেখা উচিত। একটা হচ্ছে আইটি সেক্টর, যেটা সিলিকন বেসড যে সেক্টরটা, আইটি থেকে শুরু করে কম্পিউটার ইত্যাদি ইত্যাদিতে মিলিয়ে যে একটা মার্কেট, এবং সেটা বিশাল গতিতে এবং তার ঊর্ধ্বগতি সেখানে স্টক মার্কেটে। কিন্তু অন্য দিক থেকে এই যে শিল্পায়নের ক্ষেত্রে আমেরিকা যে ধ্বংসের মুখোমুখি, এবং তার কারণে যে লেআউট হচ্ছে, শ্রমিকরা তাদের চাকরি হারাচ্ছে ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত ঘটনাগুলো অর্থনীতি, আমেরিকার অর্থনীতিটা সেই কারণে ভালো নেই। সুতরাং এটাও কিন্তু একটা উদ্বেগের ব্যাপার, এবং সেই উদ্বেগটা আমেরিকা একমাত্র সমাধান করতে পারে যদি হরমুজ প্রণালীটা সে খুলে দিতে পারে। এখন যে সমস্ত স্যাটেলাইট পিকচার আমরা দেখছি, বিশেষ করে যে কোন কোন জাহাজ এই হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম করছে, সেখানে দেখা যাচ্ছে যে
আহ, ইরানের পাশ দিয়ে যে হরমুজ প্রণালীর অংশটা, সেখান দিয়েই কিন্তু মূল প্রবাহটা চলছে, জাহাজ চলাচলের প্রবাহটা। আর আমেরিকা যেটা চেষ্টা করছে সেটা কার্যকরী হচ্ছে না, বিশেষ করে এই যে 3টা জাহাজে আক্রমণের কারণে ওখানে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা জাহাজকে বলে দিয়েছে যে এটা এই পথটা মানে বিপজ্জনক, এটা পথ অনুসরণ না করা। অন্যদিকে ঠিক একই গতকাল রাত্রের 10টার সময় একটা রিপোর্টে আমি লক্ষ্য করে দেখলাম যে ওই ইরানের অংশ যেখান দিয়ে হরমুজ প্রণালী, সেই অংশ দিয়ে অন্ততপক্ষে 32টা জাহাজ পাস করেছে রাত 10টা থেকে 12টার ভেতরে, 2 ঘন্টার ভেতরে। সুতরাং ওইটাই হচ্ছে মেইন রুট হিসেবে ইরান প্রতিষ্ঠিত করতে পেরেছে। সুতরাং এই সমস্ত মিলিয়ে যে জটিলতা, এই জটিলতার সৃষ্টির একমাত্র কারণ হচ্ছে আমেরিকার না সূচক একটা ভূমিকা। তারা এই MOU মানতে চায় না, কারণ তারা জানে MOU যদি অক্ষরে অক্ষরে পালন করা হয় তাহলে আমেরিকা যে পরাজিত হয়েছে সেই পরাজয়ের মানে দিকটা অত্যন্ত সুস্পষ্টভাবে বিশ্ববাসীর কাছে ফুটে উঠবে, এবং সেই কারণেই তারা নানাভাবে এটাকে একটা জটিলতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। এবং এইভাবেই কিন্তু তারা ইসরায়েলের যে স্বার্থটা সেটাও তারা ওইভাবে পূরণ করছে, রক্ষা করছে। সুতরাং যে অ্যালায়েন্সটা ইসরায়েলের সাথে আমেরিকার আছে সেটা কিন্তু কোনোভাবেই বিঘ্নিত হচ্ছে না, যতই কথা বলা হোক না কেন, যতই বলা হোক যে হ্যাঁ আমেরিকা ইসরায়েলের ভেতরে একটা ফাটল সৃষ্টি হয়েছে, এবং সেই ফাটলটা কিন্তু সৃষ্টি হয়েছে, কোনো সন্দেহ নেই সেখানে। কিন্তু তারপরেও এসব মামুলি ফাটল কিন্তু আবার ঠিক করার জন্যে আমেরিকার যে ইসরায়েলি শক্তিশালী লবি আছে তারা কিন্তু এটাকে ঠিক করে দিতে পারে যে কোনো মুহূর্তে। সুতরাং এই একটা পরিস্থিতির ভেতরে আছে, একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল। এই দ্বন্দ্বটা মানে নিরসন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না যুদ্ধ ব্যতীত। তো খোমেনির যে অন্ত্যেষ্টিক্রিয়ার ইয়েটা বলছিলেন, সেটা শেষ মুহূর্তে ইরাক এখন নাজাফ থেকে কারবালা ঘুরে শেষ পর্যন্ত তার নিজের শহরে আসবে। তো এইটার বিষয়ে কত দূর, মানে এখানে কি ইরানের মানুষজন গেছে? এটার বিষয়ে আমাদেরকে একটু ক্রিটিক্যাল বা সমালোচনা ধর্মী হতে হবে, বিশেষ করে ইরানের ভূমিকার দিক থেকে যদি আমি ভাবি। সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করে দেখছি যে প্রায় 40 মিলিয়ন লোক, অর্থাৎ ইরানের জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ কিন্তু বিভিন্ন শহরে, বিশেষ করে তেহরানে তারা সমবেত হয়েছে, তারা দুঃখ প্রকাশ করেছে, তারা ব্যথিত। এবং এই আয়াতুল্লাহ হোমেনির যে ভাবমূর্তি ইরানে আছে বা ছিল, সেটা যে সত্যি, এটা পশ্চিমা বিশ্ব এখন অবজ্ঞা করতে পারে, অবজ্ঞা নাও করতে পারে, কিন্তু সেটাই সত্যি যে একটা বিশাল একটা সমর্থন গোষ্ঠী এখনো পর্যন্ত শক্তিশালী রূপ নিয়ে এই সরকারকে এবং এই ইসলামী সরকারকে তারা এখনো সমর্থন করে যাচ্ছে। সুতরাং এই সলিডিফিকেশন যেটা, মানে এই যে মানে এই সমর্থনের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, এটা কোনো ফেক না যেটা ডোনাল্ড ট্রাম্প বলতে চান। এটা আসলেই খুব সলিড একটা সাপোর্ট, এবং এই সাপোর্টের কারণেই কিন্তু ইরান তার কূটনৈতিক তৎপরতাকে আরও বৃদ্ধি করবে সামনের দিকে, সেটা নিশ্চিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশ যোগদান করেছে, বিভিন্ন দেশের নেতারা এসেছেন, এবং তাদের মধ্যে 110 কি 105টি দেশ অংশগ্রহণ করেছে। এটা একটা বিশাল একটা অঙ্ক, একটা সংখ্যা। কিন্তু এই সংখ্যায় কিন্তু আমরা যদি আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই সংখ্যার ভেতরে কিন্তু একটা উদ্বেগকর একটা দিক আছে। সেই উদ্বেগকর দিকটা হচ্ছে যে বিভিন্ন মাত্রার নেতৃবৃন্দ এখানে এসছে। যেমন ধরেন রাশিয়ার মেদভেদেভ এসছে, এবং এটাই হচ্ছে সবচেয়ে উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব করছে রাশিয়া সেখানে। অন্য দিক থেকে যদি আমি ভারতের কথা ভাবি, ভারত একটা কিন্তু অত্যন্ত নগণ্য একজন ব্যক্তিকে সেখানে পাঠিয়েছে, নগণ্য বলে না, কিন্তু একটু নিচু স্তরের প্রতিনিধিকে সেখানে পাঠিয়েছে। মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, মোদি যাননি।
আচ্ছা, ব্রিক্সের দেশের ভেতরে কনটেক্সটে যদি আমি চিন্তা করি, তাহলে সেখানে তো মোদিরই যাওয়ার কথা ছিল, কারণ ইরান এবং ভারত দুইজনই কিন্তু ব্রিক্সের প্রতি মানে সাথে, ভারত এখন সভাপতি পদেও এবং আছে। সভাপতির পদে তার যে দায়িত্বটা থাকার কথা সেটা সে পূরণ করলো না। অন্যদিকে পাকিস্তানের যে প্রতিনিধিত্ব সেটা সাংঘাতিকভাবে সলিড। প্রধানমন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধান আসিফ মুনির সেখানে যোগদান করেছে, এবং যোগদানের যে বডি ল্যাঙ্গুয়েজ তারা যে সেখানে প্রকাশ করেছে সেটা একটা অত্যন্ত বড় একটা সাপোর্ট। অন্যদিকে আমরা আরও লক্ষ্য করছি সৌদি আরব এবং কাতার সেখানে জয়েন করেছে। কিন্তু এসবের ভেতরেও কিন্তু আমি মনে করি যে ইরানের যে বন্ধু দেশগুলো বা এ দিয়ে প্রমাণিত হয় না যে ইরানের অনেক বন্ধু আছে, অনেক বন্ধু আছে। এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখেন চীন কি প্রতিনিধি পাঠিয়েছে। চীনের প্রতিনিধি হচ্ছে অনেক অনেক নিম্ন স্তরের, পার্লামেন্টের ডেপুটি স্পিকার। পার্লামেন্টের ডেপুটি স্পিকার, স্পিকারও না, ডেপুটি স্পিকার। এর অর্থ হচ্ছে চীন কিন্তু ইরানের সাথে তার যে সম্পর্কটা, সেই সম্পর্কের ভেতরে একটা বিবর্তন হয়েছিল 4 কি 5 বছর আগে। চীন ওই যে বেল্ট অ্যান্ড রোড বা সিল্ক রোড যেটাই বলি না কেন, সেটাকে আরও সংহত করার জন্যে চীন একটা প্রস্তাব দিয়েছিল যে আমরা 200 থেকে 300 বিলিয়ন ডলার ইরানের অবকাঠামো নির্মাণের জন্যে এবং আরও অন্যান্য যে সমস্ত খাতে প্রয়োজন ইরানকে সাহায্য করে ওটা একটা শক্তিশালী একটা দেশ হিসেবে পরিণত করা। সেখানে কিন্তু ইরান সেই সময় এই প্রস্তাবটা গ্রহণ করেনি, এবং গ্রহণ না করে সেখানে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে পশ্চিমা বিশ্বের, কারণ আমেরিকা আসেনি, আমেরিকান কোম্পানি আসেনি, কারণ সেখানে একটা নিষেধাজ্ঞা আছে, কিন্তু পশ্চিমা বিশ্বের বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন, তারপরে নেদারল্যান্ডস, জার্মানি, এই কোম্পানিগুলো ইরানে যে এই ব্যবসা বাণিজ্য করেছে এবং সেখানে একটা স্থায়ী ইয়ে করেছে। ইরানকে যখন আমরা দেখি তখন ইরান কিন্তু একটা ডিভাইডেড একটা কান্ট্রি। সেখানে নানা ধরনের মতাদর্শ আছে, নানা ধরনের স্বার্থের দ্বন্দ্ব আছে, সেখানে বিলিয়নিয়াররা আছে, সেখানে অলিগার্ক শ্রেণী আছে। তারা তো চায় না যে রাশিয়ার সাথে বা চীনের সাথে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হোক, তারা চায় পশ্চিমা বিশ্বের সাথে। সুতরাং সেখানে তারা সব সময় বাধা দিচ্ছে বা বলছে যে এদের সাথে আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে হবে পশ্চিমা বিশ্বের সাথে, সেভাবেই আমরা একটা গণতান্ত্রিক দেশে পরিণত হব। কিন্তু ইরান তো সেটা চায় না, ইরানের নেতৃত্ব সেটা চায় না। অর্থাৎ এই যে চীনের সাথে ইরানের এই যে বিভেদটা দেখা দিল, সেই বিভেদটার কিন্তু প্রতিফলন হচ্ছে এরকম নিম্ন স্তরের একজনকে এই ডেলিগেট হিসেবে পাঠানো। এখন যদি ধরেন ইরান যদি এবং আমেরিকার সাথে এবং ইরানের যদি এই সংঘর্ষটা, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম, সেই সংঘর্ষটা যদি আরও জোরদার হয় এবং সেটা আবার নতুন যুদ্ধে পরিণত হয়, তাহলে কিন্তু চীনের কতটুকু সাপোর্ট ইরান পাবে সেটা প্রশ্নবোধক, বা অন্য অন্য দেশের থেকে কতটুকু পাবে সেটা প্রশ্নবোধক। এই কারণে যে যুদ্ধকে যদি তার পক্ষে আনতে হয়, ইরানের পক্ষে আনতে হয়, তাহলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে হবে, এবং সেটা কিন্তু চীন কখনোই চায় না। চীন চায় না, অনেকেই চায় না। এমনকি গ্লোবাল সাউথের দেশগুলোও কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তাই না? এশিয়ার 80% জ্বালানির সরবরাহ হচ্ছে ওখান থেকে। সুতরাং এমন একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে যে এই সমস্ত দেশ, অনেক দেশ ইরানের বিপক্ষে যেতে পারে। সুতরাং ইরানের যে ডিটারেন্ট ছিল হরমুজ প্রণালীকে ঘিরে, সেই ডিটারেন্টটা নষ্ট হতে পারে। সুতরাং এই বিপদটা কিন্তু ইরানের আছে, এটা হচ্ছে এক বিপদ। দ্বিতীয় বিপদ হচ্ছে ইরানের ভেতরে কিন্তু এই MOU নিয়ে একটা সাংঘাতিক রকমের বিভাজন সৃষ্টি হয়েছে। অনেকেই এই MOU এর পেছনে ইরান যে সময় ব্যয় করেছে এবং স্বাক্ষর করেছে, এটা অনেকেই পছন্দ করছে না এই কারণে যে তারা দেখছে আমেরিকা একটা পার্টি হিসেবে তারা এটাকে মান্য করে চলছে না। সুতরাং তাদের প্রশ্ন হচ্ছে, আমেরিকা তো এটা করবেই না,
তাহলে তুমি কেন এই রকম একটা এমইউতে স্বাক্ষর করতে গেলে, কেন যুদ্ধটাকে আরও দীর্ঘায়িত না করলে না, এবং এই দীর্ঘায়িত করলে হরমুজ প্রণালী বন্ধ থাকতো এবং আমেরিকার যে ঘাটতি, অস্ত্র ঘাটতি এবং তেল ঘাটতি, এটা আরও প্রকটভাবে দেখা দিত। সুতরাং এখানে তোমরা ভুল করেছো। এবং এবং ধর্মীয় গুরু যিনি মুস্তফা হোমেনেই, সেও কিন্তু এই গালিবাফ এবং আরাকচির যে নেগোসিয়েটিং বা এই এই যে দ্বিপক্ষীয় আলোচনার যে ধারাটা, সেটাও কিন্তু সে খুব একটা পছন্দ করেনি এবং এর বিরুদ্ধে তাকে সতর্ক করে দিয়েছে তাদেরকে, ডেলিগেটকে, ইরানের ডেলিগেটকে বলেছে যে তোমাকে কিন্তু অক্ষরে অক্ষরে ওই ইরানের মূল যে দাবিগুলো সেটা তোমাকে ফলো করেই কিন্তু নেগোসিয়েট করতে হবে আমেরিকার সাথে। সুতরাং এদিক থেকেও কিন্তু ইরান কিন্তু একটুখানি নাজুক অবস্থায় আছে আমি বলবো। সুতরাং সব মানে পরিস্থিতি বিচার করে আমি যদি দেখি, তাহলে এই এমওইউ সাইন করে, যদিও এমওইউর প্রত্যেকটা অনুচ্ছেদ ইরানের পক্ষে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে একটা অনুচ্ছেদও কিন্তু বাস্তবায়নের পক্ষে যাচ্ছে না। সুতরাং এই যে কন্ট্রাডিকশনটা এবং এই যে ডিলেমাটা, যেটা ইরান সাইন করবে কি করবে না সেটাও একটা বড় ব্যাপার ছিল। সাইন না করলে অন্য দেশ বলতো তুমি তাহলে যুদ্ধবাজ, তুমি যুদ্ধ চালিয়ে যাও। সেটা তো ঠিক না, কারণ এমওইউর প্রত্যেকটা অনুচ্ছেদ তোমার পক্ষেই আছে। আবার দেখা গেল যে আমেরিকা এটা পালন করছে না বা ইসরায়েল তো করছে না। সুতরাং সেখানে এই যে মানে মরার উপরে খাড়ার ঘাড় মতো ইরানের উপরে এই যে এমওইউ পড়ছে, মানে এমওইউ এর একটা ঘোস্ট বা ভূত মানে ভর করে আছে, এটাই কিন্তু ইরানের একটা সমস্যা তৈরি করেছে বলে আমি মনে করি। এদিকে তো আবার যখন একদিকে ইরানে এত সমস্যা বা তাদের প্রধান ধর্মীয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ চলছে, ঠিক সেই মুহূর্তে তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলন চলছে। ন্যাটোর বিভিন্ন দেশের সর্বোচ্চ নেতারা বিভিন্ন দেশ থেকে, তাদের সদস্য দেশ থেকে যোগ দিয়েছেন। এই সম্মেলনে যোগ দিয়েই ন্যাটোর যারা প্রধান সহযোগী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু ন্যাটোর যে ইউরোপীয় সহযোগী আছে তাদেরকে একেবারে মানে চরমভাবে সমালোচনা করেছেন এবং বলেছেন যে ইরান যুদ্ধে তারা কোনো ধরনের কোনো সহযোগিতা পাননি ইউরোপ থেকে, বরং প্রত্যেকে এই আমেরিকার মুখের উপর না করে দিয়েছে। তিনি নাম বলেই বলেছেন যে ফ্রান্স, জার্মানি, এই তুরস্ক না, স্পেন, ইতালি, এরা প্রত্যেকেই এই মুখের উপরে না বলে দিয়েছে। সেই জায়গায় আপনি মানে ইউরোপ এবং যে কি বলবো আমেরিকার মধ্যে আসলে কি কোনো ফাটল দেখা যাচ্ছে, বা তাদের এই ন্যাটো কি আসলে মানে পুরো ইউরোপীয় ঘরানার কোনো কাঠামোতে পরিণত হতে চলেছে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা বলেছেন যে আমি কিন্তু তুরস্কে এসেছি, মানে আঙ্কারাতে এসেছি কেবলমাত্র এরদোয়ানের দিকে তাকিয়ে, এবং এটাই মিন করে যে সে সম্পূর্ণভাবে ইউরোপকে অবজ্ঞা করছে। শুধু এরদোয়ান না হলে অন্য কোনো জায়গায় যদি হতো তাহলে তিনি হয়তো যেতেন না, এবং সেটা একটা বড় একটা ক্যাটাস্ট্রফি হতো, এই কারণে যে এটা একটা বাৎসরিক সম্মেলন এবং মানে শীর্ষ সম্মেলন। সুতরাং এটা একটা দিক আছে যে সে কিন্তু আগেই ওয়ার্নিং দিয়েছে। দ্বিতীয় হচ্ছে যে 5% করে সামরিক প্রবৃদ্ধি ন্যাটোতে ইউরোপীয় কন্ট্রিবিউশন, যেটা অবদান বা তাদের যে ভূমিকা, সেটা ইউরোপ তো পালন করার ক্ষমতা রাখে না। এই কারণে যে তার ইউরোপের অর্থনীতিই কিন্তু এখন একটা ধসের মুখে। সেটা জার্মানি বলি, সেটা ফ্রান্স বলি, সেটা ব্রিটেন বলি, বিশেষ করে এই 3 দেশ। সুতরাং তাদের পক্ষে এই 5% বৃদ্ধি করা তাদের খরচ সামরিক খাতে, জিডিপির 5 থেকে 6%, এটা সাংঘাতিক একটা অ্যামাউন্ট। সুতরাং সেটা সম্ভব না। আপনি যদি চিন্তা করে দেখেন যে ব্রিটেনের জিডিপি হচ্ছে 4.5 ট্রিলিয়ন বা 5 ট্রিলিয়নই যদি ধরি, তাহলে 5 ট্রিলিয়নের যদি 5% করি, তার মানে 25, মানে $250 বিলিয়ন তাকে প্রতি বছরে দিতে হবে। এটা একটা অ্যাস্ট্রোনমিক্যাল একটা অঙ্ক। সুতরাং এই চাপটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা দেখেছি যে আমেরিকার যে স্ট্র্যাটেজিক যে একটা ডকুমেন্ট প্রস্তুত করেছিল ডোনাল্ড ট্রাম্প 2025 সালে, সেখানে কিন্তু সে বলছে যে
ইউরোপ তার আদর্শ থেকে ডেভিয়েট করে বিচ্যুত হয়ে অন্যদিকে যাচ্ছে এবং সেটা সিভিলাইজেশনাল সভ্যতা ভিত্তিক একটা ধ্বংসের দিকে যাচ্ছে সে। সুতরাং সেখান থেকে আমাদের কিছু করণীয় নেই, আর পাওয়ারও কিছু যতক্ষণ নেই। না পাওয়ার কিছু নেই এবং আমাদের করণীয়ও কিছু নেই যতক্ষণ পর্যন্ত না ইউরোপ তো এটাকে ফিক্স করছে। সুতরাং ইউরোপ থেকে আমেরিকা উইথড্র করার একটা প্রক্রিয়া শুরু করেছে বলে আমি মনে করি এবং তার ভেতরে অন্তর্ভুক্ত হতে পারে সৈন্য সরিয়ে নেওয়া, আহ, আহ, অস্ত্র সরিয়ে নিয়ে যে অস্ত্র সরিয়ে নেওয়া এবং এমনকি ব্রিটেনের এয়ারফিল্ড থেকে এই 4 দিন আগে B-52 একটা বহর, আই থিঙ্ক 12টা কি 14টা, তারা ওখান থেকে সরিয়ে নিয়েছে, আমেরিকা সরিয়ে নিয়েছে। অন্যদিক থেকে জর্ডানের যে সামরিক বিমান ক্ষেত্র, সেখান থেকে F-15 এবং F-35-এর কিছু অংশ তারা আবার ব্রিটেনে পাঠিয়েছে। এই রকমের একটা প্রক্রিয়ার ভেতরে যাচ্ছে, একটা শিফটিং হচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে এবং আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প হয়তো ইউরোপ থেকে তার সৈন্য সামন্ত অনেক কমিয়ে আনবে। সুতরাং এটা কিন্তু ইউরোপ বুঝতে পেরেছে এবং সেই কারণেই ইউরোপ তার নিজস্ব একটা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে এবং তারা বলছে যে সামরিকরণের মধ্য দিয়েই এই ইউরোপকে শিল্পায়নের দিকে এগোতে হবে। তার মানে ভোক্সওয়াগনের যে ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরিতে ভোক্সওয়াগন মানে তৈরি গাড়ি না হবে না, তৈরি হয়ে এখন অস্ত্র তৈরি হবে। ট্যাঙ্ক তৈরি হবে বা অস্ত্র তৈরি হবে। কিন্তু এটা দিয়ে তো ইকোনমিকে একটা দীর্ঘমেয়াদী একটা অর্থনৈতিক একটা মুক্তি বা অর্থনৈতিক উন্নতি সেখানে অর্জন করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং ইউরোপও কিন্তু একটা অত্যন্ত সাংঘাতিক একটা পরিস্থিতির ভেতরে আছে। ইউরোপ যে আমেরিকার লেজুরবিহীর হয়ে এতদিন ছিল এবং তারা উপলব্ধি করেনি যে আমেরিকা ছাড়া ইউরোপের ন্যাটোর শক্তি, ইউরোপীয় ন্যাটোর শক্তি বা ওই ন্যাটোর ভেতরে ইউরোপের শক্তিটা যে অতি সামান্য, সেটা তারা কেন বোঝেনি এতদিন এবং তারা মনে করেছে যে আমেরিকার ছত্রছায়ায় তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখবে এবং সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এবং রাশিয়ার বিরুদ্ধে তারা এই রাশিয়াকে সবচেয়ে বড় শত্রু হিসেবে নির্দিষ্ট করে আমেরিকাকে ইউরোপে মানে টিকিয়ে রাখতে পারবে এবং আমেরিকা সেখানে খরচ করবে, ব্যয় বহন করবে, সব কিছু করবে, যেটা এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প মেক আমেরিকা গ্রেট এগেনের ওই স্লোগানের ভিত্তিতে সে এটা বুঝতে পেরেছে এবং সে সেখান থেকে সরে আসতে চায়। এখন তুরস্ক সামিট বা এই যে শীর্ষ সম্মেলন কিভাবে শেষ হবে সেটা একটা দিক আছে, সেখানে জেলেন্সকি সেখানে উপস্থিত আছে এবং সে $70 বিলিয়ন একটা অনুদান চায় বা সাহায্য চায়, কিন্তু সেই অনুদানটা সে 70 বিলিয়ন পাবে না। ইতিমধ্যে অনেকেই তাকে জানিয়ে দিয়েছে যে সেটা হবে না। এই কারণে হবে না যে $90 বিলিয়ন ইউক্রেনকে দেওয়ার কথা ছিল ওই 1 বছর আগের যে সিদ্ধান্তটা, রাশিয়ান ফান্ড থেকে যে সে রাশিয়ার জব্দ করা যে তহবিল ছিল সেই তহবিল রাশিয়ার থেকে তহবিলের যে ইন্টারেস্ট ইন্টারেস্ট। সেখান থেকে নিয়ে এই তহবিলটা গঠন করা এবং তার জন্য বন্ড ফ্লোট করা, এ সমস্ত কিছুই হয়নি। এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে জেলেন্সকি মাত্র 10 বিলিয়ন পেতে পারে, সেটাও প্রশ্নবোধক। সুতরাং নেটো, ইউরোপ, আমেরিকা, এই যে ট্রায়াঙ্গুলার যে একটা শক্তির সমীকরণ চলছে, সেই সমীকরণটা কিন্তু ইউরোপকে আরও অন্যদিকে নিতে পারে। অন্যদিকে বলতে আমি বোঝাই যে ধরেন লেপেনের যে রায়টা ফ্রান্সে এবং AfD জার্মানিতে, এই যে বিরোধী দল হিসেবে এই দুটো পার্টির যে ইংল্যান্ডের নাইজেল ফারাজ উত্থান আছে এবং ইংল্যান্ডের নাইজেল ফারাজকে নিয়ে আমি খুব সন্দিহান, কিন্তু এই দুইজন বিশেষ করে লেপেন এবং জার্মানির AfD পার্টি, এরা কিন্তু চায় রাশিয়ার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে। নর্ড স্ট্রিম 1-2 যেটা ধ্বংস করে দিয়েছিল, 2 যেটাকে ধ্বংস করে দিয়েছিল, সেটা আবার সেটা চালু করতে চায় এবং একটা সুসম্পর্ক তৈরি করতে চায়। এই কারণে যে ছাড়া জার্মানি এবং ইউরোপের শিল্পায়ন কোনোভাবেই সম্ভব হবে না। তো একদিকে বলা হয়ে থাকে যে ইউক্রেন যুদ্ধটা আসলে ইউক্রেন রাশিয়ার সংঘাত না, সংঘাতটা হচ্ছে যে
ইউরোপ ন্যাটো, ইউরোপ এবং আমেরিকার সঙ্গে রাশিয়ার সংঘাত। এখন যদি ন্যাটোর মধ্যেই এই তাদের আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে এক ধরনের ফাটল বা বন্ধুত্ব যদি চিড় ধরে থাকে, সেই ক্ষেত্রে তার সুযোগ কি রাশিয়া নিচ্ছে? রাশিয়া গত কালও রাশিয়া একটা বড় ধরনের হামলা চালিয়েছে, যে ক্ষেত্রে ন্যাটো ইউক্রেন কিন্তু সেই হামলা সামলাতে পারেনি এবং দিশেহারা হয়ে জেলেনস্কি চিৎকার করতে বাধ্য হচ্ছেন যে এই হামলা থামানোর ক্ষমতা ইউরোপ এবং আমেরিকার আছে, তারা আমাদের জন্য কিছু করছে না, তারা আমাদের দিকে এগিয়ে আসুক, মানে নানা ধরনের। তো এই অবস্থায় এই ন্যাটোর মধ্যে আমেরিকা এবং ইউরোপের এই সম্পর্কের মাঝখানে ইউক্রেন আসলে কোথায় গিয়ে পড়বে? রাশিয়ার কি মানে এই সংঘাত কি থামার কোনো পথ আছে? ইতিমধ্যে 4 বছর হয়ে গেছে এই সংঘাত, এবং আপনি ঠিকই বলেছেন যে এটা হচ্ছে যতটুকু না ইউক্রেন রাশিয়ার মধ্যে বিরোধ বা দ্বন্দ্ব বা যুদ্ধ, তার থেকে বড় হচ্ছে যে এটা ন্যাটো এবং সম্মিলিত পশ্চিমা বিশ্বের যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে। এখন এই যুদ্ধের এই পর্যায়ে যখন আপনি কনস্ট্যান্টিনস্কায়া, তারপরে আরব যে কয়েকটা অত্যন্ত শক্তিশালী ইউক্রেনীয় ঘাঁটি শহর যেগুলো দখল করে নিচ্ছে রাশিয়া, এ থেকেই কিন্তু এই উদ্বেগের কারণটা। তারা একটা ন্যারেটিভ তৈরি করেছে, পশ্চিমা বিশ্ব ন্যারেটিভ তৈরি করেছে যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে রাশিয়া এগুতে পারছে না। এক, দুই হচ্ছে ইউক্রেনের ড্রোন রাশিয়াকে তছনছ করে দিচ্ছে, মস্কো থেকে শুরু করে বিভিন্ন ব্ল্যাক সির উপকূলবর্তী শহরগুলো এবং ক্রাইমিয়াকে আক্রমণ করছে। তেলের ঘাটতি হচ্ছে, রাশিয়ার অর্থনীতি ধ্বংসের মুখে, পুতিনের উপরে প্রচণ্ড চাপ পড়ছে, কারণ রাশিয়ার মানুষ কিন্তু চায় যে এই যুদ্ধ শেষ হোক, এবং সত্যিকার অর্থেই তারা এই যুদ্ধের দ্রুত শেষ তারা দেখতে চায়। সুতরাং এইভাবে তারা একটা ন্যারেটিভ তৈরি করেছে, এবং এই ন্যারেটিভটা তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সংকটে আজ ইউক্রেন পড়েছে, তার অস্ত্রভাণ্ডার শেষ হওয়ার পথে, তার অর্থভাণ্ডার, এবং ইউক্রেনের অর্থনীতিটা সম্পূর্ণভাবে নির্ভর করে পশ্চিমা অনুদানের উপরে। সুতরাং এই যে একটা কঠিন সময়ের ভেতরে ইউক্রেন দাঁড়িয়ে আছে, এ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ হিসেবে ইউরোপ দেখছে যে আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে কোনোভাবে আবার যদি এখানে এনগেজ করা সম্ভব হয়, আবার পুনর্নিয়োগ করা সম্ভব হয়, এবং এই যুদ্ধে আমেরিকা যদি আবার যুক্ত হয়ে পড়ে, যেভাবে জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র যুক্ত হয়েছিল, সেই ক্ষেত্রেই কিন্তু একমাত্র সম্ভাবনা আছে যে আরও কিছুদিন এই যুদ্ধে টিকে থাকার। সুতরাং এইরকম একটা পরিস্থিতির ভেতরে গেছে। এই নেটো সামিটের প্রাক্কালে আমরা লক্ষ্য করে দেখেছি কিন্তু যে ইউক্রেনের ড্রোন হামলা চালাচ্ছে কোথায় কোথায়, বেশ বড় বড় শিল্প প্রতিষ্ঠানের উপরে, রাশিয়ার তেলের শোধনাগারগুলোর উপরে, ইত্যাদি ইত্যাদি। এখন এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে ইউক্রেন জয়ী হওয়ার পথে। সুতরাং আরেকটু ধাক্কা যদি দেওয়া সম্ভব হয়, এবং সেই ধাক্কাটা সাহায্য আকারে যদি ইউক্রেন আমেরিকার থেকে পায়, এবং ডোনাল্ড ট্রাম্প যদি ইউক্রেনকে সমর্থন করে আবার এই যুদ্ধে তার সাথে যুক্ত হয়ে পড়ে, তাহলে এই সম্ভাবনা। কিন্তু দেখেন, এই যে কয়েকটা আক্রমণ হয়েছে, আমি একটা জাস্ট একটু আপনাকে করি যে এই যে আরেকটু ধাক্কার কথা আপনি বললেন, এই আরেকটু ধাক্কা তো ইসরায়েলও আমেরিকাকে দেখিয়েছিল যে আরেকটু ধাক্কা দিলেই ইরান শেষ তাদের। আর এখন ইউরোপীয়রা, জেলেনস্কি নিজেও দেখাচ্ছেন আরেকটু ধাক্কা দিলেই রাশিয়া শেষ। আসলে কি এই তাদের এই বুজরুকিতে কি এটাই হচ্ছে তাদের হোল ন্যারেটিভটা হচ্ছে মিথ্যার উপরে। আপনি দেখেন যে হ্যাঁ, ইরানকে একটু ধাক্কা দিলে ইরানের বর্তমান ক্ষমতায় যারা আছে তারা পাল্টে যাবে, এবং মানুষ, জনগণ এই সরকারের বিরুদ্ধে
বিক্ষোভ করবে এবং দাঁড়িয়ে যাবে এবং সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস মানে দখল করে নেবে এবং এইভাবে এই সরকারের পতন হবে এবং আমেরিকা তার ইচ্ছা পূরণ করবে, ইসরায়েল তার ইচ্ছা পূরণ করবে। সেটা একটা মিথ্যা যুক্তির উপরে এবং মিথ্যা একটা তথ্যের উপরে। আহ, এখানেও কিন্তু একই জিনিস ঘটছে এবং এই যে ড্রোন হামলাগুলো হচ্ছে সেটা কিন্তু আপনি যদি অপটিক্সের দিক থেকে চিন্তা করেন বা দৃশ্যমান ইয়ের থেকে যদি আপনি ভাবেন যে একটা বিশাল একটা ধোঁয়া উঠছে এবং চারিদিকে মানে ধোঁয়ার ছড়াছড়ি এবং সেখানে কিছু আগুনও জ্বলছে, এটা কিন্তু সুপরিকল্পিতভাবেই কিন্তু ইউক্রেন করছে। এই যে ড্রোনের ভেতরে তারা কি করছে, তারা কেরোসিন দিচ্ছে, মানে ওয়ারহেড হিসেবে তারা কেরোসিন ব্যবহার করছে। এখন এই ড্রোনগুলো যখন আঘাত হানছে তখন যতটুকু না ক্ষতিসাধন করছে কয়েকটা জায়গায় অবশ্যই, বিশেষ করে ক্রাইমিয়াতে, কারণ এটা অনেক কাছে এবং সেখানে যে ড্রোনগুলো পাঠানো হচ্ছে সেখানে মানে এই যে মানে অস্ত্র বা এই যে বিস্ফোরক অনেক বেশি পরিমাণে তারা পাঠাতে পারে, কারণ ওখানকার দূরত্ব অত্যন্ত কম। কম। কিন্তু যে দূরপাল্লার যেগুলো যাচ্ছে সেখানে তারা কেরোসিন ব্যবহার করে এই ধোঁয়া ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করে দেখানোর চেষ্টা করছে যে রাশিয়ার অবস্থা খুব কাহিল এবং আমেরিকা যদি এই পরিস্থিতিতে ইউক্রেনকে আরও একটু সাহায্য দেয় তাহলে ইউক্রেন জয়ী হবে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলছে ইউক্রেন অলরেডি জয়ী হয়ে গেছে। এটা কল্পনা করা যায় একটা রাষ্ট্রের একটা প্রধান সে যদি মিথ্যার উপরে ভিত্তি করে তার মন্তব্য বা বক্তব্য দেয়, যেটা সম্পূর্ণ কাল্পনিক, তাহলে নতুন সদস্য হিসাবে যদি এইটুকু না বলতে পারে তাহলে এটা কি বলবে? এখন যুদ্ধের যে পরিস্থিতি আপনি যেটা বললেন যে হামলাগুলো হচ্ছে সেখানে ইউক্রেনের কোনো সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে এবং রাশিয়া কিন্তু এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবেই এটা করেছে। এখন যেটা দেখা যাচ্ছে বিশেষ করে মিস্টার পেসকভ যে পুতিনের মুখপাত্র, সে কিন্তু এরকম একটা ঘোষণা দেওয়ার পথে যে এই যে SMO, সীমিত যুদ্ধ, যেটা SMO, এই যে আক্রমণটা তো একটা যুদ্ধ না এটা এখনো পর্যন্ত, কিন্তু তারা বলছে এখন এটাকে উন্নত করে রাশিয়া এটাকে অ্যান্টি টেরোরিস্ট একটা যুদ্ধের পর্যায়ে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু এই হামলাগুলো আরও তীব্র হবে। এখন কিয়েভকে আক্রমণ করছে, তারা টার্গেট করছে, কারণ সুমি থেকে কিয়েভের দূরত্ব খুব একটা বেশি না এবং যে হাইওয়ে আছে সুমিকে যদি দখল করে রাশিয়া আর 1 মাসের ভেতরে বা 2 মাসের ভেতরে, তাহলে এটা চলে যাবে সোজা কিয়েভের দ্বার প্রান্তে এবং তখনই কিন্তু পশ্চিমা বিশ্বের একটা নতুন উপলব্ধি হবে যে আসলেই ইউক্রেন যুদ্ধে হারার পথে এবং সেই কারণে তারা হয়তো অন্য ব্যবস্থা নিতে পারে বা শান্তি চুক্তির কথা চিন্তা করতে পারো বা আত্মসমর্পণের কথাও চিন্তা করতে পারে। সুতরাং এইরকম একটা পরিস্থিতির ভেতরে ইউক্রেন যুদ্ধ। আমাদের দেশে ইউক্রেন যুদ্ধ নিয়ে তেমন কিন্তু কোনো আলোচনা হয় না, এই কারণে যে এটা একটা দূরবর্তী যুদ্ধ, কিন্তু এটা কিন্তু একটা সাংঘাতিক রকমের একটা ঘটনা যেটা দিয়ে বিশ্ব পরিস্থিতিতে শক্তির ভারসাম্যটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যায় এবং এর সাথে কিন্তু ইরানকে যুক্ত না করে আমরা কিন্তু হোল বিশ্ব পরিস্থিতিকে আমরা বুঝতে পারবো না। সুতরাং এই দুটো যুদ্ধকে এক করে দেখা এবং সেখানে শক্তির যে ভারসাম্য এবং শক্তির যে বিভাজন এবং সমীকরণ হচ্ছে সেটা বোঝার পরেই কিন্তু আমরা বুঝবো যে আগামী বিশ্ব কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ অধ্যাপক খান। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।